স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। বুড়ো হবে তোর বাপ, আমি এখনো জুয়ান আছি। রিদ আরাফ খানের কথায় পাত্তা না দিয়ে মায়ার নাস্তার প্লেটে খাবার তুলে দিতে দিতে বলল, আচ্ছা, এই আচ্ছা কি? হ্যাঁ, ওকে। পরপর রিদের হেয়ালি কথায় আরাফ খানের রাগ বাড়ল। তিনি রিদকে শুধিয়ে বললেন, তুই তোর মাকে আমার নামে মিথ্যা বললি কেন যে আমার বউকে ব্যথা হয়েছিল কাল? আমার প্রাইভেসি দরকার ছিল তাই বলেছি। রিদের কথায় আরাফ খান অবাক সুরে বললেন, তোর প্রাইভেসির জন্য আমাকে হাতের রোগী বানিয়ে দিবি? তুই এত প্রাইভেসি দিয়ে কি করিস বলতো? রিদ সোজা সাপটা উত্তরে বলল। বউকে সময় দিই। রিদের কথায় আরাফ খানও খোঁচা মারার মতো করে বলল, বউকে এত সময় দিয়ে করিস কি? বাপ তো আর হতে শুনলাম না, আবার চাস প্রাইভেসি? তোর বয়সে আমি 3 সন্তানের বাপ হয়ে গিয়েছিলাম এতদিনে, আর তুই এখনো একটাও হতে পারলি না? রিদ মায়ার প্লেটে রুটি তুলে দিতে দিতেই বলল, আমার বউ ছোট, তোমার মতো বুড়ো বউ বিয়ে করলে এতদিনে 3টা কেন 7টা সন্তানের বাপ হয়ে যেতাম। তুমি নিশ্চয়ই পুষ্টিহীন রোগী ছিলে বলে কষ্ট করে 3টার বাপ হতে পেরেছিলে। আমার মতো দাগরা যুবক হলে নিশ্চয়ই এতদিনে খান বাড়িতে লাইন পড়তো তোমার সন্তানদের। রিদের কথায় আরাফ খানের মুখটা থমথমে হয়ে গেল। তিনি পুষ্টিহীন রোগী ছিলেন? উনি এক ছেলে ও 3 কন্যা সন্তানের বাবা হয়েছেন। সেই সময়ে তিনি এক হৃষ্টপুষ্ট তাগড়া যুবক ছিলেন। ওনাদের স্বামী স্ত্রীর বয়সের ব্যবধানও খুব একটা ছিল না। তাই বলে রিদ ওনার সুন্দরী বউকে বুড়ো আর ওনাকে পুষ্টিহীন রোগী বলবে? আরাফ খান রিদের কথায় রেগে চলে যেতে যেতেই বললেন, তুই আর তোর বাপ পুষ্টিহীন রুগী, আমি তো তাও টেনে টুনে 4 সন্তানের বাপ হয়েছি। তোর বাপের তো আর মুরাদ নেই, দুটাতেই সে ক্লান্ত হয়ে ইটি টেনেছে বউকে বাপের বাড়িতে পাঠিয়ে। আর তুই এসেছিস আমার পুরুষত্বের দিকে আঙ্গুল তুলতে। তোরা বাপ ছেলে মিলেও তো আমার 4 সন্তানের রেকর্ড ভাঙতে পারবি না। যদি পারিস তাহলে আমার নামও আরাফ খান না, অন্য কিছু রাখবো যা। পরপর কথাগুলো বলেই আরাফ খান লাঠি হাতে বেরিয়ে যান। এখানে থাকলে যে হৃদের সঙ্গে কথাই পারবে না তা তিনি বেশ জানেন। সেই জন্য হৃদকে নিজের কথাগুলো শুনিয়ে বের হতে যেতে মায়াও হৃদের পাশ থেকে উঠে যেতে চাইল। হৃদ আর আরাফ খানের মাঝে এতক্ষণ মায়া নীরব দর্শক ছিল। লজ্জায় মুখ থমথমে হয়ে আছে মায়ার। ও হৃদকে এড়িয়ে চলে যেতে চাইলে হৃদ পেছন থেকে মায়ার চুলের বেনি টেনে ধরতে মায়া মৃদুস্বরে আহ বলে চেঁচিয়ে উঠল ব্যথায়। হৃদ মায়ার বেনি হাতে পেঁচিয়ে মায়াকে পুনরায় জায়গায় বসতে বসতে বলল, রিত, আমি একই কথা বারবার বলতে ভালো লাগে না আমার। রাতে বিষয়টা ছেড়ে দিলেও যে এখন তোমাকে ছেড়ে দেবো বিষয়টা এমন না। আর তোমার উপর রাগ ছিল, কিন্তু বিশ্বাস হারায়নি কখনো। যদি বিশ্বাস হারাতাম তাহলে তোমাকে কখনো আমার বাড়িতে জায়গা দিতাম না। তুমি জানো আমি আমার কথা ছাড়া কারো কথা বিশ্বাস করে কাজ করি না। আমার আম্মু তোমাকে আমার বাড়িতে নিয়ে আসার পেছনে আমারও সম্মতি ছিল। যদি আমার সম্মতিই না থাকতো তাহলে আমার মা কেন, দুনিয়ার কারো ক্ষমতা নাই হৃদ খানের বাড়িতে তোমাকে রাখার। সব কিছু একতরফা দেখতে নাই। আমি রাগটা সবার সামনে প্রকাশ করতে পারি, কিন্তু ভালোবাসাটা পারি না। আমার হৃদের বাকি কথা শেষ হওয়ার আগে মায়া মাঝে ফোড়ন কেটেই বলল, তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি আমাকে ভালোবাসেন, তাই তো? মায়া হৃদের কথাগুলোর মাঝে শুধু একটা কথাই বুঝল। হৃদ রাগ প্রকাশ করতে পারলেও হৃদের ভালোবাসাটা আড়ালে থাকে। তার মানে হৃদ মায়াকে ভালোবাসে। হৃদ মায়াকে ভালোবাসে সেটা মায়া জানে, কিন্তু হৃদ কখনো মায়াকে প্রকাশ্যে স্বীকারোক্তি দেয়নি এটা নিয়ে। তাই আজ মায়া কথায় কথায় হৃদের থেকে ভালোবাসার স্বীকারোক্তি করাতে চাইল। কিন্তু হৃদ মায়ার কথায় বিরক্তি চোখে তাকালো মায়ার দিকে। মায়ার চুল ছেড়ে দিতে দিতেই বলল, না বাসি না। তাহলে আমিও আপনার সাথে থাকবো না, যান। মায়া জেদ করে আবারও উঠে যেতে চাইলে হৃদ পুনরায় মায়াকে টেনে চেয়ারে বসাতে বসাতে রাগে দাঁতে দাঁত চেপে বলল, তুই থাকবি, তোর 14 গোষ্ঠীও থাকবে বেয়াদব। ঠিক আছে, যান, নিয়ে আসুন আমার 14 গোষ্ঠীকে। তারাই আপনার সাথে সংসার করবে, আমি পারবো না। হৃদ ধমকে বলল, রিত,
হৃদের ধমকে মায়া হাত গুটিয়ে চুপ করে বসল। হৃদ নিজের রাগ চেপে মায়ার প্লেটে খাবার তুলে দিতে মায়া পিঠ বেঁকে বসলো খাবে না বলে। হৃদ মায়ার কাঁধে হাত রাখতেই মায়া হৃদের হাত সরিয়ে দিল। হৃদ পুনরায় রেগে গেল। সে জীবনে কারো এসব রাগ সহ্য করেছে কিনা সন্দেহ, অথচ বিয়ে করে বউয়ের পাল্লায় পড়ে জীবনে যা না করেছে আজ তাই করতে হচ্ছে। হৃদ পুনরায় মায়ার কাঁধে হাত রাখতে চাইলে মায়া একইভাবে হৃদের হাতটা সরিয়ে দিতে গেলে হৃদ খেপে যায়। শক্ত হাতে মায়ার বাহু টেনে নিজের দিকে ফেরাতে ফেরাতে রাগান্বিত গলায় বলল, কি সমস্যা তোর? এমন করছিস কেন? খাবো না আমি। কেন? আমাকে আম্মুর কাছে দিয়ে আসুন। পারবো না। কেন? বিয়ে করেছি আমি, বউ আমার সাথে থাকবে তাই। তাহলে আম্মুকে এই বাড়িতে এনে দিন। আম্মু তো এই বাড়ির বউ, আপনারা কেন আম্মুকে এই বাড়িতে ফেরাচ্ছেন না? হৃদ মায়াকে বোঝানোর উদ্দেশ্যে বলল, আমাকে এসব স্পর্শকাতর বিষয় জড়াবে না হৃদ। আম্মা আব্বুর বিষয়টা তাদের ব্যক্তিগত ব্যাপার। তারা তাদের জীবনের সঙ্গে কি করবে না করবে সেটা একান্তই তাদের একান্ত বিষয়। এত বছরও যখন তাদের সিদ্ধান্ত বদলায়নি, তাই আমি সন্তান হয়ে সেসবে জড়াতে চাচ্ছি না। আমার এমনিতেও কারো ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা পছন্দ নয়। আমার মনে হয় আম্মুরও পছন্দ হবে না আমার ব্যক্তিগত জীবনে কেউ হস্তক্ষেপ করুক সেটা নিয়ে। তুমি এসবের থেকে দূরে থাকো হৃদ, আমি নতুন কোনো ঝামেলা চাচ্ছি না। হৃদের কথায় মায়া তর্ক করল না, কারণ হৃদ আর সোফিয়া খান দুজন একই ব্যক্তিত্বের মানুষ। তাদের ব্যক্তিগত জীবনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ পছন্দ করে না তারা। তবে মায়া এতদিনে বেশ করে সোফিয়া খানকে চিনেছে। ওনার সংসার জীবন খুব পছন্দের। উনি যত্ন সহকারে আগলে রাখেন সংসারের প্রতিটা মানুষকে। হৃদ বা সোফিয়া খান হয়তো তাদের ব্যক্তিত্বের জন্য সহজে কাউকে মেনে নিতে পারে না, কিন্তু একবার যদি কাউকে মেনে নেয় সারা জীবন আগলে রাখার মতো গুণ তাদের আছে। সেই জন্য মায়ের ধারণা সোফিয়া খান নিহাল খানের সাথে মনোমালিন্যের জন্য দূরে দূরে থাকলেও আজও হয়তো দুজন দুজনকে ভালোবাসেন। নয়তো বিচ্ছেদের এত বছর পরও কেন কেউ কাউকে ডিভোর্স দিচ্ছেন না? ভালোবাসা আছে বলেই তো তারা বিচ্ছেদ চাচ্ছেন না। মায়ার ধারণা যদি কোনো রকমে ওর শ্বশুর শাশুড়িকে একত্রে এক ছাদের নিচে আনা যায়, তাহলে নিশ্চয়ই তারা তাদের মনোমালিন্য পেছনে ফেলে কথা বলার একটা সুযোগ দেবেন দুজন দুজনাকে। কিন্তু এখন প্রশ্ন হলো, সুফিয়া খান যে মানুষ জীবনেও কারো কথা শুনে এই খান বাড়িতে পা রাখবেন না। বাকি রইল ওর শ্বশুর নিহাল খান। উনি খুবই নমনীয় স্বভাবের মানুষ। ওনাকে কোনোভাবে সুফিয়া খানের বাড়ি অবধি কয়েকদিনের জন্য পাঠাতে পারলে হয়তো কোনো একটা কাজ হতো। কিন্তু মায়া ও শ্বশুরকে শাশুড়ির বাড়িতে পাঠানোর মতো এই অসম্ভব কাজটা কিভাবে করবে ও? মায়ার মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে হৃদ মায়ার মুখের সামনে রুটি ছিঁড়ে এক টুকরো ধরতে মায়া সেটি মুখে নিতে নিতে বলল, আপনার ফোন কোথায়? হৃদ কিছু বলবে তার আগে মায়া হৃদের ওপর চিরুনি তল্লাশি চালালো। হৃদের বুকে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে হাতড়ালো ফোনের খোঁজে, কিন্তু কোথাও হৃদের ফোনের খোঁজ না পেয়ে মায়া অধৈর্য হয়ে পুনরায় হৃদকে শুধালো, আপনার ফোন কোথায় বলুন? হৃদের বাম পাশে ডাইনিংয়ের ওপর রাখা ছিল ফোনটি। ডান পাশে মায়া বসে। অধৈর্য মায়া হৃদের ডানে বামে না খুঁজে হৃদের উপর তল্লাশি করলো। হৃদ পুনরায় মায়ার মুখে খাবার তুলে দিতে দিতে বাম হাতে নিজের ফোনটি মায়ের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, তুমি আমার হয়ে থেকো হৃদ, গোটা দুনিয়া আমি তোমার করে দেব। রাতের আকাশে অসংখ্য তারার মেলা। মস্ত বড় আকাশে থালার মতো চাঁদও উঠেছে। সেই চাঁদের আলোয় উজ্জ্বল ধারণা। রাত 10:17। জুঁই গ্রিলের মাথা ঠেকিয়ে সে আকাশের চাঁদটার দিকে তাকিয়ে মনের উথাল পাতায় অসংখ্য কথা তীরের মতো বেঁধছে বুকে। আজ গত এক সপ্তাহ ধরে সে আয়নের ফ্ল্যাটে থাকছে পরিবার থেকে দূরে। এর মাঝে জুঁই বেশ কয়েকবার মুক্তার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল ওই বাড়ির খোঁজ নিতে। মুক্তাও বেশ জুঁইয়ের উপর রেগে আছে। এমন পরিস্থিতিতে জুঁই কেন আয়নের সঙ্গে পালিয়ে গেল তা নিয়ে জুঁইয়ের বাবা নাকি ভীষণ কষ্ট পেয়েছেন জুঁইয়ের কাছে। আচ্ছা, জুঁই কি আসলেই আয়নের সঙ্গে পালিয়ে এসেছিল? মন বেদনায় ডুকরে কেঁদে উঠল জুঁই। আয়ন ঘরে প্রবেশ করতে করতে জুঁইয়ের ফোঁপানো শব্দে দ্রুত ঘরের আলো জ্বালালো। অন্ধকার কাটিয়ে শূন্য ঘরে কাউকে দেখতে না পেয়ে হাতে ব্যাগটা সোফায় রাখতে রাখতে হাঁটলো বারান্দার দিকে। জুঁইকে গ্রিল ধরে কাঁদতে দেখে আয়ন জুঁইয়ের বাহু টেনে নিজের কাছে টানতে টানতে উত্তেজিত গলায় বলল,
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আপনি কাঁদছেন কেন জুই? কি হয়েছে? আয়নের বুকে ঠাঁই পেয়ে জুঁয়ের কান্না বাড়ল। দুই হাতে আয়নের পিঠ জড়িয়ে বুকে মুখ লুকাতে লুকাতে টুকরে কেঁদে উঠে বলল, আমাকে কেউ ভালোবাসে না ডাক্তার সাহেব, সবাই ঘৃণা করে। আব্বু আমাকে ওই বাড়িতে যেতে নিষেধ করেছেন, বলেছেন আমি নাকি তাদের জন্য মরে গেছি। সত্যি আমি মরে গেছি ডাক্তার সাহেব। জুঁইয়ের কান্নার কারণটা বুঝতে পেরে আয়ন গুমোট নিঃশ্বাস ফেলল। এই আজ নতুন নয়, জুঁই যবে থেকে এই বাসায় এসেছে তখন থেকে জুঁই নিজের পরিবারের থেকে দূরত্বটা হুট করে মেনে নিতে পারছে না। তাছাড়া আয়নও ভাবেনি জুঁইকে ওইভাবে নিজের সঙ্গে নিয়ে আসতে হবে। সে জুঁইকে নিজের কাছে আনতে চেয়েছিল, তবে সেটা সসম্মানে। আয়ন জুঁইয়ের মাথায় ঠোঁট ছুঁয়ে আশ্বস্ত করে বলল, আমার উপর বিশ্বাস রাখুন জুই, আমি সব কিছু ঠিক করে দেব। আমার পরিবার এই মাসেই লন্ডন থেকে বাংলাদেশে ফিরবে। তখন আমার বাবা মাকে আপনাদের বাসায় পাঠাবো। আপনার বাবাকে বুঝিয়ে তারপর সসম্মানে আনুষ্ঠানিকভাবে আপনাকে আমার ঘরে তুলে আনবো। আপনি কষ্ট পাবেন না জুই, আমাকে একটু সময় দিন, সব কিছু ঠিক হয়ে যাবে, বিশ্বাস রাখুন। আমি কোনো আনুষ্ঠানিকতা বিয়ে চাই না ডাক্তার সাহেব, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আমি কোনো কিছুর পরিবর্তন চাই না। আমি জানি আমার বাবা কেমন, উনি এক জেদি পুরুষ। যতক্ষণ না তিনি নিজে থেকে সব কিছু বুঝবেন ততক্ষণ পর্যন্ত তিনি কারোর কথা শুনবেন না। আমি চাই না আমার জন্য আপনি বা আপনার পরিবার ছোট হোক। যেটা হচ্ছে সেটা হতে দিন। আমি সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করব দ্রুত। কয়েক মুহূর্ত দুজনের ওইভাবেই কাটল। হঠাৎ জুঁইয়ের হুঁশ ফিরতে সে আয়নকে ঠেলে নিজের থেকে দূরে সরাতে চাইলে আয়ন বাধা দিয়ে বলল, জুই, আজকে আমি আপনার সাথে থাকি। জুঁই আয়ন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, না। প্লিজ জুই, না করবেন না, আমি রাতে চোখে দেখতে পাই না। আয়নের কথার মানে বুঝতে না পেরে জুঁই অবুঝ গলায় শুধালো আয়নকে, বলল, মানে? হ্যাঁ জুই, আমি দূরের জিনিসটা একদম দেখতে পাই না, সেজন্য ডাক্তার বলেছে আমাকে বউয়ের আশেপাশে থাকতে। আপনি ডাক্তার হয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, আমি তো হার্ট সার্জন। চোখের ডাক্তারের কাছে না গেলে চোখের সমস্যা ভালো হবে কিভাবে বলুন? আয়নের মন গড়া কথার মানে জুঁই বুঝতে পেরে জুঁই দুই হাত বুকে বাঁধতে বাঁধতে বলল, তা ডাক্তার আর কি বলেছেন আপনাকে? বলেছে আমার নাকি ভিটামিনের অভাব। তো কি করতে হবে? আপনার আশেপাশে থাকতে বলেছে, আপনাকে বেশি বেশি সময় দিতে বলেছে, রাতে আপনার সঙ্গে একই বিছানায় ঘুমাতে বলেছে। আয়নের কথায় জুঁইয়ের হাসি পেল। নিজের হাসি চেপে রাখতে না পেরে জুঁই চলে যেতে নিয়ে বলল, যত সব ধাঁধাবাজি আপনার, সরেন। জুঁই আয়নকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে আয়ন শক্ত হাতে জুঁইয়ের বাহু টেনে জড়িয়ে ধরতে ধরতে বলল, আপনি দূরে গেলে তো চলবে না জুই, এমনি আমার চোখের সমস্যা, দূরের জিনিসটা দেখি না। আপনাকে হারিয়ে ফেললে তো আমার ভিটামিনের অভাব বাড়বে জুই। এর থেকে বরং আপনি আমাকে জড়িয়ে একটা শক্ত করে চুমু খান, যেন আমার সকল অপুষ্টিহীনতা চলে যায়। জুঁই লজ্জায় সিটিয়ে গেল আয়নের বুকে। খানিকটা মুচড়ামুচড়ি করে আয়ন থেকে নিজেকে ছাড়াতে চেয়ে বলল, আমাকে ছাড়ুন প্লিজ। অসম্ভব। আমি মায়ের কাছে যেতে চাই, প্লিজ আমাকে নিয়ে চলুন। আয়ন এক হাত জুঁইকে জড়িয়ে অপর হাতে জুঁইয়ের গাল স্পর্শ করে শব্দ করে চুমু খেতে খেতে মোহাচ্ছন্ন গলায় বলল, মায়া ঢাকায় নেই, ঈদের সঙ্গে চট্টগ্রাম আছে। আপনাকে কাল নিয়ে যাব চট্টগ্রামে। তারপরও আজ আমাকে বাধা দেবেন না জুই, প্লিজ। রাত 11:27। মায়া অন্ধকার রুমে অল্প আলোয় পায়চারি করছে ঘর জুড়ে। হাতে হৃদের ফোন। এটা সকালেই নিয়েছিল, তখন থেকে এটা মায়ার কাছেই আছে। এই ফোনে মায়া দুটো কাজ করেছে। এক, রাফার সাথে যোগাযোগ করেছে। দ্বিতীয়ত নিজের বাড়িতে কল দিয়েছিল মায়ের নাম্বারে, কিন্তু রেহেনা বেগম নাম্বারটা বরাবরই বন্ধ বলছে। মায়া খানিকটা চিন্তিত নিজের পরিবার নিয়ে। বহুদিন ধরে মায়া নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন। এমন না যে মায়া ওর পরিবারের সবাইকে মিস করবে, মায়া শুধু ওর মায়ের সাথে যোগাযোগ করতে চায়।
মায়াকে যখন ওর বাড়ি থেকে সুফিয়া খান নিয়ে আসে তখন ওই বাড়ির পরিস্থিতি ভালো ছিল না। অনুকূল পরিস্থিতিতে মায়ার মা কেমন আছে সেটাই জানতে চায়। নিজের মায়ের সঙ্গে কথা বলতে না পেরে মায়া ভীষণ হতাশ হলো। তবে আজ বেশ কয়েকবার সুফিয়া খানের সঙ্গে মায়ার কথা হয়েছে। মায়া এখন একমাত্র লক্ষ্য কিভাবে সুফিয়া খানকে এই বাড়িতে নিয়ে আসা যায়। মায়া জানে কাজটা সহজ হবে না, তারপরও মায়া এই অসাধ্য কাজটা সাধন করতে চায়। মায়া রুম জুড়ে পায়চারি করার মধ্যেই হৃদ ঘরে ঢুকলো। অল্প আলোয় মায়াকে কালো ছায়ার মতো দেখাতেই হৃদ ঘরে আলো জ্বালালো। মায়াকে সাদামাটা একটা সুতির 3 পিস পরে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদ দেয়াল ঘড়িতে সময়টা দেখে নিয়ে কপাল কুঁচকে মায়ের দিকে তাকিয়ে বলল, ঘুমাওনি? এত রাত অব্দি জেগে আছো কেন? হৃদের ক্লান্তি মাখা মুখটার দিকে তাকিয়ে মায়া মিনমিন করে বলল, আমার ঘুম আসছে না। হৃদ হাতের কোটটা ছুঁড়ে সোফার উপর ফেলতে ফেলতে মায়ের দিকে হাত বাড়িয়ে দেখে বলল। কাছে এসো। মায়া জড়তার পায়ে এগিয়ে গেল হৃদের দিকে। হৃদ মায়ের নাক টেনে কপালে টোকা দিতে দিতে খানিকটা ঝুঁকে গেল মায়ের উপর। ঠান্ডা গলায় বলল, শার্ট চেঞ্জ করো। হৃদের কথায় মায়া অবাক নেত্রে তাকালো হৃদের দিকে, বলল, আমি? হুম। হৃদের সেই অপরিচিত মোহাচ্ছন্ন স্বর। মায়া সর্বাঙ্গ কেঁপে উঠল অদ্ভুত অনুভূতিতে। মায়া হাঁসফাঁস করে জড়তার হাত বাড়িয়ে হৃদের শার্টের বোতাম খুলে গা থেকে শার্ট ছাড়িয়ে নিতেই মায়া চোখে পড়ল হৃদের শক্তপোক্ত শরীরটা। হাতা কাটা গেঞ্জির ফাঁক দিয়ে বেরিয়ে আসছে হৃদের আটশেটে মাংসপেশি শক্ত দেহটা। মায়া হতবাক হতবুদ্ধি চোখে হৃদের শরীরের দিকে দৃষ্টি বোলাতে বোলাতে হাত বাড়ালো হৃদের বাহুতে। হৃদের শক্ত বাহু ছুঁয়ে মায়া হতবাক গলায় বলল, আল্লাহ, আপনি তো অনেক মোটা হয়ে গেছেন নেতা সাহেব। আপনার শরীর এত শক্ত কেন? মায়ার কথায় হৃদ পুনরায় মায়ার মাথায় টোকা দিয়ে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, পাওয়ারফুল মেডিসিনের শরীর ফুলে গেছে একটু। মায়া এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল হৃদের অ্যাক্সিডেন্টের কথা। মায়া অবুঝ গলায় প্রশ্ন করে বলল, ঔষধ? কিসের ঔষধ খান আপনি? এত অল্পতে অ্যাক্সিডেন্টের কথা ভুলে গেলে হবে ম্যাডাম? কথাটা বলে হৃদ মায়াকে পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের সামনে যেতে চাইলে তৎক্ষণাৎ মায়া হৃদের হাত টেনে ধরল। হাতে টান পড়ায় হৃদ কপাল কুঁচকে ঘাড় বেঁকিয়ে পেছনে তাকাতে দেখল অশ্রুসিক্ত চোখে মায়াকে কাঁদতে। হৃদ হুট করে বুঝল না মায়ার কাঁদার কারণটা। মায়া হৃদের হাত টেনে তৎক্ষণাৎ 2 হাতে হৃদকে জড়িয়ে বুকে মুখ লুকিয়ে ডুকরে কেঁদে উঠল দীর্ঘদিনের চাপা কষ্টে। অনেকটা দিন হৃদের সুস্থতার জন্য আল্লাহর কাছে সুস্থতা কামনা করে কেঁদে কাটিয়েছে মায়া। অথচ মানুষটা সুস্থ হয়ে সামনে আসার পরে দুজনের দূরত্ব কমছে না। মায়া এলোমেলো 2 হাতে হৃদের গাল আঁকড়ে হৃদের মাথা টেনে নিচু করলো মুখোমুখিতে। এলোমেলো ঠোঁট হৃদের মুখে ছুঁতে দিতেই হৃদ খানিকটা শক্ত খেল। মায়া হাইটে ছোট হয় 2 পায়ের আঙুলে ওপর ভর দিয়ে হৃদকে চুমু খেতে গিয়ে এগিয়ে গেল। হৃদ মায়ার শরীরের ভারসাম্য বজায় রেখে পিছু হটল পরপর। কয়েক সেকেন্ডের ব্যবধানে হৃদের পা বিছানায় ঠেকতেই হৃদ ধপ করে বিছানায় বসে পড়লে মায়া হৃদের মুখের ওপর ঝুঁকে গেল। 2 হাতে হৃদের 2 গাল আঁকড়ে এলোমেলো ঠোঁট হৃদের মুখ ছুঁয়ে উঠল হৃদের মাথায়। অ্যাক্সিডেন্টের জায়গাগুলোতে মায়া পরপর ঠোঁট বলিয়ে ডুকরে কেঁদে উঠল। 2 হাতে হৃদের গলা জড়িয়ে হৃদের গলায় মুখ ডুবিয়ে কেঁদে উঠে বলল, আপনাকে ছাড়া আমি বাঁচবো না নেতা সাহেব, সত্যিই বাঁচবো না। আপনার সঙ্গে দুঃখের জীবন কাটাতে রাজি, কিন্তু আপনাকে হারিয়ে সুখী হতে রাজি নই। সকাল পেরিয়ে দুপুর হলো। দুপুর 12টা পেরিয়ে 1টার ঘর। তপ্ত রোদে খা খা করছে ধরণী। মায়া ওনার আঁচলে গলার ঘামটুকু মুছে নিয়ে আকাশের দিকে তাকালো। অতিষ্ঠ গরমে শরীর জ্বালা করছে। এই অসময়ে রিকশার আশায় এদিক সেই দিক তাকালো মায়া। গায়ে সাদামাটা একটা 3 পিস জড়ানো, মুখে 1 টাইম মাস্ক, হাতের পার্সে কিছু টাকা আর হৃদের ফোন। মায়া লম্বা ঘুমটা টেনে যতটা নিজেকে আড়াল করা যায় ততটাই করল। এই অসময়ে হৃদের অনুপস্থিতিতে মায়ার রাস্তায় বের হওয়ার কারণ দুটো। প্রথমত, মুরাদপুরে মায়াদের আগের বাসায় যাবে আরিফের সঙ্গে দেখা করতে। দ্বিতীয়ত, রাফা মায়ের সঙ্গে দেখা করতে চেয়েছে কোনো একটা কারণে। মায়া জানে কারণটা কী হতে পারে, সেজন্য মায়া নিজেও চাচ্ছে রাফার সঙ্গে কথা বলতে। মায়া রাফাকে আরিফের বাসায় আসতে বলে সে অনেকটা সময় নিয়ে দাঁড়িয়ে থাকার পর অবশেষে রিকশার দেখা পেল। তপ্ত রোদে রিকশায় চড়ে বসতে মায়া আশেপাশে বেশ পরিচিত ছেলেপেলেদের দেখা পেল। এরা হৃদের লোক, সেটা মায়া জানে।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।